ঘর থেকে একটা ছাতা নিয়ে চঞ্চল পায়ে বেরিয়ে পড়ল মৌনতা। দৌড়ে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে। ছাতাটা ছেলেটার মাথার উপরে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে বৃষ্টিতে কেন ভিজছেন? কেবল জ্বর থেকে উঠলেন, আবারও কি জ্বর বাঁধানোর শখ হয়েছে? আদর্শ চোখ তুলে তাকালো মেয়েটার পানে। শীতল কণ্ঠে বলল, আমাকে এভাবে কেন পড়াচ্ছ? মনতা কিছুটা অবাক হলো। সে পড়াচ্ছে আদর্শকে নাকি আদর্শ পড়াচ্ছে তাকে? তার ছেলের হাসি হাসতে গিয়েও হাসলো না। মনতা হাত বাড়িয়ে ছাতাটা ধরিয়ে দিল আদর্শের হাতে। অতঃপর পিছন ঘুরে পা বাড়ালো ঘরের দিকে। আদর্শ হাত থেকে ছাতাটা ফেলে দিল। হাত টেনে ধরল মৌনতার। কিছু বুঝে ওঠার আগে হেঁচকা টানে ফেলল বুকের উপর। খুব সহজে যেন ছুটে যেতে না পারে, তাই এক হাতে কোমর আর এক হাতে চেপে ধরল মেয়েটার দুটো হাত। দাঁতে দাঁত চেপে বলল, কুকুরের মতো পেছনে ঘুরছি, দিনের পর দিন মাপ চেয়েছে, তাই গায়ে লাগছে না? অপেক্ষা করছো আমাকে? এড়িয়ে যেতে চাইলো? বৃষ্টির তোড়জোড় ভীষণ। নরনারী দুজনের শরীরই বৃষ্টিতে পানিতে ভিজে শোচনীয় অবস্থা। এর মধ্যে এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ। মনতা লাজুক হয়ে পড়ল। ভিতরে ভিতরে লজ্জা ভয় সংকোচের এক মিশ্র অনুভূতিতে নাজেহাল হয়ে পড়ল মেয়েটা। নিজেকে আদর্শের বাহুবন্ধন থেকে ছাড়াতে ব্যতিব্যস্ত হলো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ো না মায়। আদর্শ ছাড়ল না, বরং নিজের বন্ধন আরো গাঢ় করলো। অগ্নিকণ্ঠে বলল, পেয়েছো কি আমাকে? এত বছর ছেড়ে গিয়ে দূরে গিয়ে শান্তি হয়নি, এখন আবার দেখা দিয়ে নতুন উপায় চালাচ্ছ? মমতা তাকালো আদর্শের পানে, তাচ্ছিল্য করে বলল, আমি জ্বালালেও বা কি আর না জ্বালালেও বা কি? আপনার প্রিয় নারী আপনাকে ভালোবাসলেই তো হলো। আদর্শ অবাক হলো। অবাক সুরে শুধালো, আমার প্রিয় নারীকে? কেন সকালের ওই মেয়েটা? নয়তো আপনার হাত ধরেছিল কেন? কি মাখো মাখো প্রেম! আদর্শ এই কক্ষে এসে হাসলো। বুঝতে পারলো হয়তো কিছু একটা। মনতাকে আগের মতোই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেই বলল, এর জন্য তুমি সকালে ওখান থেকে চলে গিয়েছিলে? আবার কাজ ছিল? এলোমেলো দৃষ্টি ফেললো মৌনতা। আমতা আমতা করে বলল, কই কাঁদছিলাম? একদম কাঁদিনি আমি। আদর্শ চোখে হাসলো, মৃদু কণ্ঠে বলল, অন্য মেয়ের সাথে আমাকে দেখে তোমার কি হৃদয় চলছিল মনতা? মৌনতা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, মোটেই না। আদর্শ চট করে একটু চুমু খেলেও মনতার বৃষ্টি সিক্ত কপালে। মনতাকে জ্বালাতে বলল, ধরো যদি এভাবে ওই মেয়েটাকেও চুমু খায়, তবে তোমার হৃদয় চলবে, তাই না? মনতা ফুঁসে উঠল। আদর্শকে আক্রমণের উদ্দেশ্যে নিজের হাত দুটো ছাড়াতে চাইল, কিন্তু আদর্শের শক্তির সাথে পেরে উঠল না। শেষে ক্রোধের বশে কামড় বসালো ছেলেটার বক্ষে। দাঁতে দাঁত চেপে বলল, একদম মেরে দেব। আদর্শ দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে কামড়ের ব্যথা। এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, আমি যাকে খুশি চুমু খাই, যার ইচ্ছে হবে আমার হাত ধরুক, তাতে তোমার কি? তোমার কলিজা কেন চলবে? কারণ আমি আপনাকে। এইটুকু বলে থেমে গেল মৌনতা। সে বলবে না, আর বলবে না। কত বড় সাহস এই ছেলের! তার সম্মুখে দাঁড়িয়ে বলছে অন্য মেয়েকে চুমু খাবে। মৌনতা অনেক কিছুই আজ বুঝে নিয়েছে। আদর্শের এত রাতে এখানে আসা, বৃষ্টিতে দাঁড়িয়ে তার অপেক্ষা করা, মন ভাঙানো, হুটহাট চুমু খাওয়া, এত কিছুর পরও যে সে কিছুই বুঝবে না, এতটা বোকা নারীও সে নয়। প্রশান্তির হাওয়া বইছে মৌনতার হৃদয়ে। সেই সকাল থেকে ওঠা ঝড়ের শতাব্দী ঘটেছে ভালোবাসার পরশে। চারদিকটা কেমন রঙিন মনে হচ্ছে। এই প্রবল বৃষ্টিতে ভিজতেও ভালো লাগছে ভীষণ। তার প্রিয় পুরুষ, তার ভালোবাসার মানুষটাও ভালোবাসে তাকে। সে আর আদর্শের বিরক্তির কারণ নয়, বরং ভালোবাসার কারণ। এর থেকে সুখকর আর কি হতে পারে? কিন্তু বনতা এত সহজেই ধরা দিবে না আদর্শের নিকট। কেন দিবে? একে তো এতদিন ধরে মাপ চেয়ে এসেছে, কিন্তু একটা বারের জন্য ভালোবাসি বলেনি। তার উপর আজ কি বলল অন্য মেয়েকে চুমু খাবে? হয়তো মজা করে বলেছে, কিন্তু বলবে কেন? বনতাকে বেশ কিছু সময় ধরে চুপ থাকতে দেখে আদর্শ কপাল কুঁচকালো। বনতার কপালে টোকা দিয়ে বলল, কি হলো বলো, তুমি আমাকে কি? মৌনতার ধ্যান ভাঙল। চোখ ছোট ছোট করে সে তাকালো আদর্শের পানে। অতঃপর হুট করেই নিজের এক পা ধরা আদর্শের পায়ের ওপর মারিয়ে ধরল। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল ছেলেটা। হাত আলগা হলো তার। এই সুযোগ আদর্শের হাত আলগা হতেই দূরে সরে গেল মৌনতা। ভেঙচি কেটে বলল, এত রাতে আমাকে না জ্বালিয়ে বাড়ি যান। জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়ুন অসভ্য লোক।
আদর্শ পা বাড়িয়ে আবার ধরতে গেল মনতাকে। মেয়েটা সে সুযোগ আর দিল না। পুনরায় ভেঙচি কেটে দৌড়ে ঢুকলো বাড়ির মধ্যে। প্রাকৃতিতে বর্ষার দাপটকে উপেক্ষা করে বইয়ের পাতা উল্টাচ্ছিল পিউ। পড়তে তার ইচ্ছে করছে না, আবার বইয়ে বন্ধ করে রেখে দিতে ইচ্ছে করছে না। কি একটা অবস্থা! পিউয়ের হঠাৎ স্মরণে এলো সকালে রিয়াদের দেওয়া উপহারটার কথা। সেটা সে সেই ব্যাগে রেখেছিল আর দেখা হয়নি। পিউ পড়া ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার পাশে ফেলে রাখা ব্যাগটা খুলে প্যাকেটটা বের করলো। মনের মধ্যে বেশ কৌতূহল নিয়ে খুললো প্যাকেটটা। ভিতর থেকে বের করে আনলো সুন্দর একটা নীল রঙা শাড়ি। পিউ উৎফুল্ল হলো। শাড়িটা গায়ে জড়িয়েও আয়নার সম্মুখে দাঁড়িয়ে দেখলো নিজেকে। না, ভালোই মানিয়েছে। সকালে শীতল পরিবেশ, কাল রাতের অঝরে বৃষ্টির পরে যেন প্রকৃতি আরো সুন্দর সতেজ হয়ে উঠেছে। রাস্তার আশেপাশের পড়ে থাকা ময়লা আবর্জনার স্তূপগুলো আগের তুলনায় কিছুটা পরিষ্কার হয়েছে প্রাকৃতিক উপায়ে। তবে কাল রাতে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার দরুন আদর্শের জ্বর এসেছে। আবারও হাঁচি দিতে দিতে নাজেহাল অবস্থা। মুখ চোখও কেমন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। তবুও সে অসুস্থ শরীর নিয়ে কলেজে এসেছে ছেলেটা। কাল রাতে মনোরদার সাথে অমন কিছু মুহূর্ত কাটানোর পরও কি ঘরে বসে থাকা যায় নাকি? শরীর অসুস্থ থাকলেও মনটা এখন ভীষণ উৎফুল্ল আদর্শে। আর সেই মনে নিজের মূল কাণ্ড পাতা নিয়ে বিশাল বটবৃক্ষে ন্যায় বিরাজ করছে মনতার দেখার আকুলতা, মেয়েটার পাশে থাকার আকুলতা, তাকে ভালোবাসার আকুলতা। তাই তো এক প্রকার আজ ছুটে এসেছে আদর্শ কলেজে। হাঁচি দিতে দিতেই ক্লাসে ঢুকলো ছেলেটা। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক খুঁজলো মনতাকে। মেয়েটার অবস্থাও বেশ শোচনীয়। ঠান্ডায় নাকটা লাল হয়ে উঠেছে, হাঁচি দিচ্ছে বারবার। আদর্শ হাসলো। নাক টানতে টানতে বসলো মেহেদি আর রিয়াদের পাশে। রিয়াদ আশেপাশে ততটা খেয়াল না করলেও মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে আদর্শ আর মনতাকে। ব্যাপারটা তার কাছে সুবিধা লাগছে না একটু। দুজনের একসাথে ঠান্ডা লাগার তো কথা নয়। মেহেদি বেশ কিছুক্ষণ আদর্শকে আর মনতাকে পর্যবেক্ষণ করে চোখ ছোট ছোট করে বলল, কাহিনী কি মামা বলো তো? তোদের দুজনের একসাথে ঠান্ডা কিভাবে লাগলো? আদর্শ ভিতরে কিছুটা অপ্রস্তুত হলেও মেহেদির সম্মুখে প্রকাশ করলো না। ছেলেটা চালবাজ বেশ, তাকে অপ্রস্তুত হতে দেখলেই বুঝে ফেলবে সবটা। আদর্শ চোখে মুখে স্বাভাবিক ভাব ফুটিয়ে তোলো, থমথমে কণ্ঠে বলল, আমি কি জানি? মেহেদির সন্দেহ তবুও কাটল না। সন্দিহান দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ নজর পড়ল দরজার দিকে। ইভা নিজের চোখে চশমা ঠেলতে ঠেলতে ভিতরে ঢুকছে। মেহেদির ওষ্ঠে হাসি ফুটে উঠল। হাত উঁচিয়ে ডাক দিল ইভাকে, বলল, হাইজানিকের বাচ্চা, এদিকে কিছু টিস্যু এবং স্যানিটাইজার ছুঁড়ে মারুন। চারদিকে কেমন সব অস্বাস্থ্যকর মানুষদের অস্বাস্থ্যকর রোগ শোক বেড়ে গেছে। মেহেদির কথাটা বলতে দেরি, কিন্তু আদর্শের অগ্নিদৃষ্টির সম্মুখে পড়তে দেরি হয়নি। মনতাও ছেলেটার দিকে তাকিয়ে আছে কটমট করে। মেহেদির মুখখানা চুপসে গেল। ঢোক গিলে বলল, আমি মজা করছিলাম। কলেজের শেষ হতেই ক্লাস থেকে বেরিয়ে এলো সবাই। আদর্শ মনতার পিছু পিছুই বেরিয়ে এসেছে। তার পিছু পিছুই হাঁটছে মনতাদের বাড়ির দিকে। মনতা যে খেয়াল করেনি তেমনটা নয়, সে খেয়াল করেছে। তবে কলেজ শেষ হওয়ায় একটু জনমানবের উপস্থিতি ছিল বেশি, তাই কিছু বলেনি। শুধু শুধু মানুষের সম্মুখে ঝামেলা করে লাভ আছে। তবে ভাবলো কিছুটা এগিয়ে একটু নিজের স্থান দেখে দাঁড়াবে, তারপর কয়েকটা শক্ত কথা শুনিয়ে দিবে ছেলেটাকে। কিন্তু না, তেমন কিছুই করতে হলো না। একটু নিজের স্থান দেখে আদর্শ নিজেই পথ আগলে দাঁড়ালো মনতার। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখছো না তোমার পিছু পিছু আসছে, তারপরও দাঁড়াচ্ছ না কেন? মনতা ভ্রু কুচকে তাকালো আদর্শের পানে, মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসলেই আমার দাঁড়ানোর কথা ছিল বুঝি? আলবাত ছিল। মনতা সরু দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, মুখ বাঁকিয়ে বলল, বখাটেদের মতো পথ আগলে না দাঁড়িয়ে পথ ছাড়ুন, বাসায় যাব। আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো, কটমট করে বলল, তুমি আমাকে বখাটে বললে? আপনি তো বখাটেই। যখন তখন মেয়েদের পথ আগলে দাঁড়ান, তার পিছু পিছু রেস্টুরেন্টে যান, ফুচকার দোকানে যান, আবার রাত বিরেতে তার বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এইটুকু বলে থামলো মেয়েটা। আদর্শের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আবার ঢিল ছুঁড়ে তার জানালার কাঁচ ভেঙে ফেলেন। আদর্শ দাঁতে দাঁত চেপে বলল, ভেঙেছি, বেশ করেছে, আরো ভাঙবো।
তুমি যতবার মোবাইল বন্ধ করবে ততবার তোমার জানলার কাজ ভাঙবো। তাহলে আমি এই জীবনে আর মোবাইল খুলবো না। দেখি আপনি আমার জানালার আর কত কাজ ভাঙতে পারেন। মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি আর বেরোবো না ঘর থেকে। তবে আমি মাঝরাতে তোমার বাড়ির কলিং বেল বাজাবো। সেটা নিশ্চয়ই তোমার জন্য সম্মানীয় হবে না? ভয় দেখাচ্ছেন আমায়? না, সত্যি বলছি। থামলো আদর্শ। মৌনতার পানে একটু এগিয়ে বলল, রাগ করবে বা অভিমান করবে করো, তবে তা নিয়ে আমার সাথে কথা বলো। ঝগড়া করো, চিল্লা আমার উপর, কিন্তু হুটহাট মোবাইল বন্ধ করে একদম চুপ হয়ে যাওয়া কেমন কথা? তুমি জানো, তুমি হুট করে মোবাইল বন্ধ করলে আমার অস্থিরতা বাড়ে, কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। মৌনতা হাসলো, একটু এগিয়ে আলতোভাবে ধরলো আদর্শের এক হাত, মিহি কণ্ঠে বলল, এখনো অবধি নিজের অনুভূতির কোনো নিশ্চয়তা পেলেন না, নিজের মনের কথা জানালেন না, তার মধ্যে এত অস্থিরতা। বাকি দিন তো পড়েই আছে। আদর্শ চোখ রাখলো মৌনতার চোখে, মৃদু কণ্ঠে বলল, কিছু কিছু অনুভূতি প্রকাশ করার ইচ্ছা থাকলেও ভাষা থাকে না, তাকে দু একটি শব্দ দ্বারা খুব বিস্তরভাবে প্রকাশ করা যায় না, বুঝে নিতে হয়। আর আমি জানি তুমি বুঝে নিয়েছো। যদি বলি আমি বুঝে নেইনি? তবে তুমি বুঝিয়ে দেওয়ার জন্য আমি আছি। সারাদিন তোমার সামনে পেছনে আশেপাশে চতুর্দিকে পড়ে থেকে তোমার হৃদয় না হয় আমার অনুভূতির ছোঁয়াচে রোগটার একটু প্রখরতা বাড়িয়ে দেব। মৌনতা হাসলো আলতোভাবে, আদর্শের হাতটা নিজের গালে ছোঁয়ালো। আদর্শ ওষ্ঠে হাসি নিয়ে তাকালো মৌনতার পানে। প্রেয়সীর স্পর্শে তার শরীরে জ্বর যেন বেড়ে গেছে আরো, চিতে প্রশান্তির হাওয়া বইছে খুব করে। মৌনতা বাঁকা হাসলো, গাল থেকে হাতটা একটু মুখের কাছে নিয়ে হাতে কামড় বসালো সজোরে। হকচকে উঠল আদর্শ, মূলত ব্যথাতুর ধ্বনি তুলে দ্রুত সে হাতটা সরিয়ে নিল। কপাল কুঁচকে শুধালো, এসব অভ্যাস কোথায় পেয়েছো মরতা? হুটহাট কামড়ে দিচ্ছ, জলাতঙ্ক হচ্ছে নাকি? মৌনতা ভেঙচি কাটলো, আদর্শের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না, প্রেমাতঙ্ক হয়েছে। রাতে কল করবেন, আমি অপেক্ষায় থাকবো। আদর্শের ওষ্ঠে হাসি ফুটে উঠল। তার প্রিয়তমা নিজে থেকে প্রেমে জানা দিয়েছে, তার অপেক্ষায় থাকবে বলেছে, আর কি চাই এখন? দুপুর হলেও আশেপাশে মানুষের ভিড়ের অভাব নেই, বিশেষ করে এই হাসপাতাল চত্বরে। সারাদিনই অসংখ্য রোগীর আনাগোনা রয়েছে এখানে। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছে, কেউ লাশবাহী গাড়িতে করে নিথর হয়ে ফিরছে নিজ ঠিকানায়, আবার কেউ নিজের রোগের চিকিৎসার জন্য আসছে। রিয়াদ আর মেহেদি সেই মানুষ ছেড়েই হেঁটে যাচ্ছিল রাস্তার পাশ ধরে। গতকাল বৃষ্টির দরুন রাস্তার পাশে পানি জমেছে বেশ। ঢাকার এ একটা বিদঘুটে বাজে অবস্থা, একটু বর্ষণ হলেই পানি জমে যায়। মেহেদি আর রিয়াদ পাশাপাশি নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে চলছিল। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে রাস্তার পাশের কাদা পানি ছিটিয়ে দিল তাদের দুজনের শরীরে। রিয়াদ একটু ওপাশে থাকায় তার শরীরে কম পানি ছিটেছে, কিন্তু মেহেদির অবস্থা নাজেহাল। কাদা পানিতে ভূত বনে গেছে সে, আবার কিছু পানি মুখেও চলে গেছে। নিজের অবস্থা অবলোকনে ফুস করে উঠল ছেলেটা, চেঁচিয়ে বলল, কোন হারামজাদা রে, দেখে গাড়ি চালাতে পারিস না? কিন্তু সম্মুখের দিকে তাকাতেই থেমে গেল ছেলেটা। চোখ ছোট ছোট করে তাকালো তার সম্মুখের চলন্ত সাদা রঙের গাড়িটার দিকে, যেটা একটু তাদের ভিজিয়ে দিয়ে গেল। ওইটা ওই হাইজেনিকের বাচ্চার গাড়ি না, যেটাই প্রতিদিন পাপ্পাকি পাড়ি উড়ে উড়ে কলেজে আসে। মেহেদির ক্রোধ আরো বাড়ল। এই মেয়েটা সারাদিন তাকে স্বাস্থ্যকর আর অস্বাস্থ্য করে জ্ঞান দিতে দিতে এখন এই রাস্তার পাশের ময়লা পানি ছিটিয়ে পুরো শরীরটাই অস্বাস্থ্যকর বানিয়ে দিয়ে গেল। নিস্তব্ধ রজনী, জনমানবের কোলাহল থেকে চারদিকে নিশাচর প্রাণীদের আনাগোনা শুরু হয়েছে। মৌনতা সেই সন্ধ্যা থেকে মোবাইল হাতে বসে রয়েছে আদর্শের কলের অপেক্ষায়, কিন্তু ছেলেটা তো কোনো খোঁজ খবরই নেই। কোথায় উধাও হলো ছেলেটা? বসে থাকতে থাকতে এখন মেজাজ গরম হচ্ছে মেয়েটার। সে তো বলে এসেছিল কল করতে, এও বলেছিল যে অপেক্ষা করবে, কিন্তু ছেলেটা এখনো কল করলো না। অসভ্য বাদর ছেলে, এরপর কল দিক সেও ধরবে না। মৌনতার ভাবনার মধ্যেই ঝংকার তুলল তার হাতে অবস্থানরত মোবাইলটা। মেয়েটা মোবাইলের স্ক্রিনের পানে দৃষ্টিপাত করলো, সেখানে স্পষ্ট জলজল করছে বিদ্যাসাগরের নাতিরামটা। মৌনতার দৃষ্টি তীক্ষ্ণ হলো, ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের দেয়াল ঘড়ির পানে। ঘড়ির ছোট বড় কাঁটাগুলো নিচে কুদে জানা দিচ্ছে রাত 12:47। এখন সময় হয়েছে এই বান্দর কল করার। ঠিক আছে, সেও ধরবে না এবার কল। প্রথমবার মোবাইলটা বাজতে বাজতে কেটে গেল, ধরল না মৌনতা। দ্বিতীয়বার একই ঘটনা।
তবে তৃতীয়বার নিজেকে সংযত করতে পারল না মেয়েটা। কেমন আদর্শের কল ধরার জন্য হাতটা নিষ্পিস করছে। অস্থির হচ্ছে হৃদয়। মনতা দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, বেইমান হৃদয়। আমার খাচ্ছে, আমার পড়ছে, আর আবার আমার মধ্যেই তার অবস্থান, অথচ উতলা অন্য কারো জন্য যে। না, আর পারা যাচ্ছে না। এবারও যদি আদর্শের কল মনতা না ধরে তবে এই হৃদয় বেচারা বক্ষ ভেদ করে নিজে নেমে এসে কল ধরবে। কেমন ছটপট করছে ছেলেটার কল ধরার জন্য, একটাবার তার কণ্ঠস্বর শোনার জন্য। নিজের মস্তিষ্ক এবং হৃদয়ের সাথে আরো কিছুক্ষণ যুদ্ধ চালালো মৌনতা, কিন্তু বরাবরই হৃদয়ের কাছে মস্তিষ্কের পরাজয়। এবারও মস্তিষ্কের পরাজয় ঘটিয়ে হৃদয় জিতে গেল। কল কেটে যাবে যাবে তখন ধরপড়িয়ে কলটা ধরলো মৌনতা। মোবাইলটা কানের কাছে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি? এত রাতে একটা মেয়ের নাম্বারে কল করা কোন ধরনের অসভ্যতম? আদর্শ ভরকে গেল। মৌনতা নিজেই তো কল করতে বলেছিল তাকে, কত সুন্দর করে লাজুক হেসে বলেছিল অপেক্ষা করবে, আর এখন বলছে অসভ্যতম। আদর্শ বিভ্রান্ত বোধ করলো। কান থেকে মোবাইলটা নামিয়ে নাম্বারটা চেক করলো একবার। না, নাম্বার তো ঠিকই আছে, তবে হঠাৎ এমন ব্যবহার কেন? আদর্শ আবার মোবাইলটা কানের কাছে নিল, বিভ্রান্ত কণ্ঠে বলল। হ্যালো? মৌনতা তেতে উঠলো, দাঁত কিরমির করে বলল, কিসের হ্যালো? কল কেন দিয়েছেন এত রাতে? মেয়ে মানুষ না জ্বালালে বুঝি ঘুম হয় না? আদর্শ বিভ্রান্ত হলো, আরো আমতা আমতা করে বলল, তুমি তো বলেছিলে কল করতে। আমি আমি কল করতে বলেছিলাম? কখন বলেছিলাম? আদর্শ হতবাক হলো। এই মেয়ে দেখি এখন মিথ্যা বলতে শুরু করেছে। নিজে অত সুন্দর করে কল করতে বলে এখন নিজেই পোল্টে খাচ্ছে। আদর্শ হতবাক কণ্ঠে বলল। কখন বলেছিলাম মানে? রাত দুপুরে ডাকাতের মতো মিথ্যা বলতে শুরু করেছো তুমি মৌনতা। মৌনতা মুখ বাঁকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ বলেছিলাম, তাই বলে কি রাত দুপুরে কল করতে বলেছি? সেই সন্ধ্যা থেকে অপেক্ষা। থেমে গেল মৌনতা, থতমত খেয়ে গেল। আরো একটু ভুলেই সে বলে দিচ্ছিল নিজের অপেক্ষার কথা। ইস, কি লজ্জা! আদর্শ হাসলো ঠোঁট কামড়ে, মিহি কণ্ঠে শুধালো। তুমি সন্ধ্যা থেকে আমার কলের অপেক্ষা করছিলে? মৌনতা তাবতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল। ওই কিসের অপেক্ষা? আমি আপনার জন্য অপেক্ষা করতে যাব কেন? আদর্শ চোখে হাসলো, ঠাস করে শুয়ে পড়লো বিছানায়, অপরাধী কণ্ঠে বলল। সরি জান, একটু ব্যস্ত ছিলাম। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় রূপ ধারণ করলো মৌনতা। মনে হলো যেন কর্ণে কিলবিল করে কিছু পোকার সমাগম ঘটল। আদর্শ কি বলল? জান, এতদিনে এত ভুল বদল? এ কি সে আদর্শবান পুরুষ আদর্শ, নাকি তার স্থানে অন্য কেউ স্থান করে নিয়েছে, যার রূপটাই শুধুমাত্র আদর্শে নেই? মৌনতা হতবাক কণ্ঠেই বলল। কি বলেন আপনি? সরি জান। মৌনতার কাশি উঠল। হুট করে আদর্শের এই গিরগিটির ন্যায় ভুল বদল বুঝি হজম হলো না মেয়েটার। আদর্শ অস্থির হলো। মোবাইলের ভিতরেই মৌনতার কাশির শব্দ শুনে সে বলল। কি হয়েছে তোমার? পানি খাও। মৌনতা নিজের হাত দ্বারা বক্ষে আলতোভাবে চাপড় দিল, মৃদু স্বরে কাশতে কাশতেই বলল। রাখছি আমি। কথাটুকু বলতে দেরি হলে কল কাটতে দেরি হলো না। সময় ব্যয় না করে মৌনতা চট করে কল কেটে দিল। বিছানার পাশে টেবিলে রাখা জগটা টেনে ঝকঝক করে পানি গিলল 2 গ্লাস। রাতের পরে সকালে দেখা মিলতে চারিদিকে জনমানবের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। মেহেদি কলেজের সম্মুখে দাঁড়িয়ে আজ অপেক্ষা করছে ইবার জন্য। আজ খুব সকালে সে কলেজে এসেছে। ওই হাইজেনিকের বাচ্চার একটা খবর নিতে হবে না? খুব সকালে যখন কলেজে জনসমাগম কম, তখন খুব সাবধানে গেটের সম্মুখের দিকে পানি ফেলে পাদারা পাড়িয়ে কর্দমাক্ত করে রেখেছে। তার উপরে আবার কিছু শুকনো লতাপাতা বিছিয়ে দিয়েছে যাতে ইভা টের না পায়। আর এখানে পা রাখতে এই কাদার মধ্যে পা পিছলে পড়ে। কি বাচ্চামো পরিকল্পনা! নিজের পরিকল্পনার প্রতি নিজেরই তেমন একটা বিশ্বাস নেই মেহেদির। তবুও সে প্রতিশোধ নিতে অন্ধ। হৃদয়ে দাও দাও করে জ্বলছে প্রতিহিংসার আগুন। গতকাল কি বিশ্রীভাবেই না ভিজিয়ে দিল তাকে। রাস্তার মানুষগুলো কি পরিমাণ বর্বর! অমন একটা পরিস্থিতিতে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তার পানে। না, এই বৃশ্চিক ঘটনার জন্য প্রতিশোধ যতক্ষণে না মেহেদি নিতে পারবে ততক্ষণে সে শান্তি পাবে না কিছুতেই। থেকে থেকে শরীরটা ক্রোধে রিরি করে উঠছে ছেলেটার। খানিকক্ষণ পরে ইভা কলেজে এলো। ইভার গাড়ি কলেজের সম্মুখে দেখেই
ওষ্ঠে কুটিল হাসি ফোটালো মেহেদির। সে এগিয়ে গেল গাড়ির পানে। ইভা গাড়ি থেকে নামতে মেহেদি বুকে হাত দিয়ে মাথা নুইয়ে নিল, নম্র কণ্ঠে বলল, প্রণাম মহারানী হাইজেনিক। ইভা সচকিত ভঙ্গিতে তাকালো পাশে। পরক্ষণেই মেহেদিকে দেখে ভ্রু কুচকালো। ডান হাতের উল্টো পিঠে চোখের চশমা ঠেলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটার পানে। এই অস্বাস্থ্যকর লোকের আবার হঠাৎ কি হলো? এত ভক্তি শ্রদ্ধা, কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। এর মতলব সুবিধা ঠিকছে না তেমন। তবে ইভা কণ্ঠে ধারণ করলো না কোনো বাক্য। চুপচাপ সজাগ দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করে সম্মুখে পা বাড়ালো। মেহেদি ওষ্ঠে হাসি ফুটিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে রইল ইভার পরিণতি দেখার উদ্দেশ্যে। কিন্তু হায়, বিচক্ষণ চার চোখযুক্ত মেয়েটা তার সব পরিকল্পনার উপরে পানি ফেলে ওই কর্দমাক্ত স্থান পায়ের এক আঙুলও রাখলো না, পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। মেহেদির ওষ্ঠের হাসি উবে গেল, রাগ বাড়ল তরতরিয়ে। বেয়াদব মেয়ে, কাদায় পানা রেখে তার পাশ কাটিয়ে গেল কেন? সকাল থেকে তার এত পরিশ্রম সব এভাবে ভেস্তে দিল। মেহেদির ভাবনার মধ্যেই হঠাৎ শব্দ এলো একটা। ছেলেটা চমকালো, চোখ তুলে সম্মুখে তাকিয়ে দেখলো তার পরিশ্রমকে সফল করে তার প্রচেষ্টায় কর্দমাক্ত হওয়া স্থানে চিত হয়ে পড়ে আছে তার এই মেডিকেল কলেজের সবচেয়ে নামকরা হার্ট সার্জন ডাক্তার তাহসিন তালুকদার। তাহসিন বিব্রত হলো, আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার পানে চেয়ে আছে। একজন ডাক্তার এবং প্রফেসর হয়ে কিনা সে কলেজের সম্মুখে আছাড় খেয়েছে। আর দেখে তার বেয়াক্কুল স্ত্রী মেঘা পাশে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। তাহসিন অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। স্থানটা একটু বেশি পিছলা। আবারও পড়ে গেল সে। মেহেদির কলিজাটাও সেই সাথেই লাফিয়ে উঠে পড়ে গেল। যতদূর শুনেছে কলেজের সবচেয়ে রক্তটা গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন অধ্যাপক এই তাহসিন তালুকদার। কোনোভাবে যদি সে একবার টের পায় এই কাজ মেহেদির, তবে তাকে কলেজ ছাড়া তো করবেই, সাথে কলেজের সম্মুখে গেটের সাথে টাঙিয়ে রাখবে 1 মাস। এখানে দাঁড়িয়ে ঝুঁকি নেওয়ার আর মানে হয় না কোনো। মেহেদি বুকে হাত দিয়ে দ্রুত কেটে পড়ল তাহসিনের সম্মুখ থেকে। কোনোভাবেই সন্দেহের আওতায় পড়া যাবে না তাকে। মেঘা এখনো পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। তাহসিন কটমট করে তাকালো মেঘার পানে, দাঁতে দাঁত চেপে বলল, হিহি না করে আমাকে হাত ধরে তোলো বেয়াদব মহিলা। মেঘা তেতে উঠলো, আঙুল উঁচিয়ে বলল, এই এই আমি বেয়াদব মহিলা? তাহলে আপনি কি বেয়াদব বুড়ো? তাহসিন কপাল কুঁচকালো, দাঁত কিরমির করে বলল। তুমি আমাকে আবারও বুড়ো বললে। মেঘা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, বুড়োকে বুড়ো বলবো না তো যুবক বলবো? তাহসিন দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো, থমথমে কণ্ঠে বলল, আগে আমাকে তুলবে নাকি আমি এখানে পড়েই থাকবো? মেঘার মায়া হলো, হাত বাড়িয়ে টেনে তুলো তাহসিনকে। তাহসিন সোজা হয়ে উঠে দাঁড়ালো, আশেপাশে একবার নজর বুলিয়ে ঝুঁকলো মেঘার পানে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, রাতে এসো, বন্ধ ঘরে বিছানায় বুঝিয়ে দিব আমি বুড়ো নাকি যুবক। মেঘা চমকালো, স্তব্ধ হলো যেন। রাস্তাঘাটেও এই লোকের নির্লজ্জ মার্কা কথাবার্তা কমেনি। লোকে শুনলেই কি বলবে? মেঘা লজ্জিত ভঙ্গিতে আশেপাশে তাকালো, গাল দুটো তার লাল হয়ে গেছে অচিরেই। তাহসিন সেসবে পাত্তা দিল না তত। মেঘার হাত ধরে কলেজের ভিতরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, কেবিনে চলো, আমাকে পরিষ্কার করে দিবে। মেঘা ভরকে গেল, আমতা আমতা করে বলল, আমি আমি কিভাবে আপনাকে পরিষ্কার করে দেব? তাহসিন দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, যেভাবে আমি পড়ে যাওয়ার পর হেসেছো ঠিক সেইভাবে। মেঘা এলোমেলো দৃষ্টি ফেললো তাহসিনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য বলল, আমার রোগী আছে, দেখতে হবে। আপনার কাজ বরং আপনি করে নিন। তাহসিন ছাড়লো না মেঘাকে, টেনে নিয়ে যেতে যেতেই বলল, বুঝলে মেয়ে, তোমার প্রতিটা শিরায় শিরায় আমার বসবাস। তোমার যে আজ কোনো কাজ নেই তা আমার আগে থেকেই জানা। থামলো তাহসিন, আবার বলল, এখন চুপচাপ আমার সাথে কেবিনে চলো, নয়তো একদম মর্গে নিয়ে লাশের সাথে ফেলে আসবো। কলেজের সময় শেষ, আকাশে সূর্যটা চড়া, সাথে অসহনীয় গরম ভাব। এই বসন্তেও এত গরম পড়ে নাকি? হয়তো পড়তো না, তবে এখন পড়ে। পৃথিবীর কোনো কিছুই যে ঠিক নেই। অতি আধুনিক জনমানবের চাপে পড়ে পৃথিবীও তার ভুল বদলেছে, নিজের তাপমাত্রা বাড়িয়েছে, বৃষ্টিপাত কমিয়েছে, মেরু অঞ্চলের বরফ গলিয়েছে,
পানির উচ্চতা বাড়িয়েছে ঠিক আদর্শের মতো। এই যেমন আদর্শ একদম আদর্শবান পুরুষের অভিনয় করে এখন নির্লজ্জ পুরুষ হয়ে উঠেছে, যার মুখে লাগাম নেই কোনো। মাত্র একদিনের মাথায় এ কি করে সম্ভব? আজ পুরো ক্লাসে মনতা ছেলেটার চোখে চোখ মিলাতে পারেনি, তাই বলে কি ছাড় আছে নাকি তার? কলেজ শেষ হতে আদর্শ পিছু নিয়েছে মনতার। মেয়েটা ঠিক জানে একটু নির্জন স্থানে দেখেই বখাটেদের ন্যায় ছেলেটা হামলে পড়বে তার উপর। নিজের ভাবনার উপর নিজেই হাসলো মৌনতা। বখাটে বখাটে তো তারা হয় যারা নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের উত্ত্যক্ত করে আজে বাজে কথা বলে, কিন্তু আদর্শ তো তেমন নয়। তারা ভালোবাসে একে অপরকে, আর আদর্শের এই উত্ত্যক্তকরণে মৌনতার যথেষ্ট সায় আছে। সেই তো প্রতিনিয়ত আদর্শকে উস্কে দিচ্ছে। তাহলে এই বিষয়ে আদর্শকে ঠিক কি নাম দেওয়া যায়? মৌনতার ভাবনার মধ্যে আদর্শ পথ আগলে দাঁড়ালো, ব্রুজগল কোচকে শুধালো। দেখছো না আমি পিছু পিছু আসছে, তারপরও তো জোরে জোরে হাঁটছো কেন? মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনি আমার পিছনে আসলেই বুঝি আমায় আস্তে হাঁটতে হবে? আলবাদ হবে। কেন, আপনি কোন দেশের মহারাজা? আদর্শ মৃদু হেসে জানান দিল। তোমার মনের মহারাজা। মৌনতা অবাক হলো, কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল আদর্শের পানে, অতঃপর ফিক করে হেসে ফেলল। আদর্শের কপালে ভাঁজ পড়ল। হঠাৎ মেয়েটা হাসছে কেন? মাথার তার ছিঁড়ে গেছে নাকি? নিশ্চয়ই তাই। আদর্শ ভ্রু কুঁচকে বলল। হাসছো কেন? মৌনতা হাসি থামালো, বলল, আপনি অনেক কথা বলতে শিখে গেছেন মশাই। তোমার মতো শক্ত ধাঁচের মেয়েদের প্রেমিক পুরুষ হতে গেলে অবশ্যই কথা বলতে শিখে নিতে হয়। মৌনতা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। আমি শক্ত ধাঁচের মেয়ে? অবশ্যই, নয়তো সে বহুদিন আগের কথা এখনো মনে রাখতে না। এতবার মাপ চাওয়ার বড় আমায় এত ঘোরাতে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রতিনিয়ত আমাকে এতটা পোড়াতে পারতে না। মৌনতা চোখে হাসলো, মৃদু কণ্ঠে বলল, ভালোবাসার মায়া জালে বিপরীত পক্ষের মানুষটাকে পোড়াতেও শান্তি। আপনি বুঝবেন না। আদর্শ একটু ঝুঁকলো মৌনতার পানে, নিচু কণ্ঠে বলল, আমি যদি পোড়াতে শুরু করি তবে সামলাতে পারবে তো? কম তো পোড়ালেন না, সেই বহু বছর আগে থেকে পুড়িয়ে আসছেন। এরপরে বেশি পোড়াতে গেলে দেখা যাবে আর আমার দেখাই পাওয়া যাচ্ছে না। আদর্শের বুক কাঁপলো। আবারও একবার মৌনতাকে হারিয়ে ফেলার ভয় জন্মালো। অনেক যন্ত্রণার অবসান ঘটিয়ে এই মেয়েটার পুনরায় আগমন ঘটেছে তার জীবনে। আবার যদি হারিয়ে যায়, তার চেয়ে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে পড়বে। আদর্শের এক মনে চিন্তার মধ্যেই ভেসে এলো মৌনতার তীক্ষ্ণ কণ্ঠস্বর। এখন পথ ছাড়ুন, বাসা যাব। আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? আপনাকে উল্টে ফেলে চলে যাব। আহ, সাহস কত বড় মেয়ের! এটুকু বলে থামলো আদর্শ, আবার বলল। এত তেজ আসে কোত্থেকে তোমার? মৌনতা আশেপাশে তাকালো, হুট করেই কাছে চলে গেল আদর্শের। পা উঁচু করে ছেলেটার কর্ণের নিকট নিজের মুখ নিল, মোহনীয় কণ্ঠে বলল, আদর্শবান পুরুষদের প্রিয় নারী হয়ে উঠতে হলে একটু একটু তেজি হতে হয় মশাই। নয়তো আদর্শবান পুরুষদের বিশুদ্ধ হৃদয় কি এত সহজে কাবু হয়? কথা শেষ করে মৌনতা আবার সরে যেতে নিল আদর্শের কাছ থেকে, কিন্তু পারল না। হাত বাড়িয়ে মৌনতার কোমর পেঁচিয়ে ধরল ছেলেটা। হকচকালো মৌনতা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কি করছেন কি? কেউ দেখে ফেলবে, এটা রাস্তা। আদর্শ খুব একটা পাত্তা দিল না মৌনতার কথায়। মেয়েটার চোখে চোখ রাখলো সে। হুট করেই বলল, বিয়ে করবে আমায়? মৌনতার হৃৎপিণ্ডটা যেন থমকালো। এটা কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া ছিল, নাকি অতি সূক্ষ্ম মাধ্যমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কার্যক্রম চলছে? এভাবে কেউ হুট করে বিয়ের প্রস্তাব দেয় না। এখনো ঠিকভাবে প্রণয় ঘটলো না, কেউ কাউকে ভালোবাসার কথা জানালো না, একে অপরের প্রতি গভীর টানের অনুভবে মত্ত হয়ে ওঠেনি, অথচ হুট করে বিয়ে। নিজেকে আদর্শের বন্ধন থেকে ছাড়িয়ে নিল মৌনতা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমাদের পড়াশোনা শেষ হয়নি এখনো। আদর্শের মুখ ভার হলো, অসহায় কণ্ঠে বলল, ততদিন অপেক্ষা আমার পক্ষে সম্ভব নয়। মৌনতা ভ্রু কুচকালো, অবুঝের মতো প্রশ্ন করলো, কেন? তুমি বোঝো না? মৌনতা ডানে বামে মাথা নাড়ালো, মৃদু কণ্ঠে বলল, না। তোমাকে ছুতে ইচ্ছে হয়। আদর্শের নির্লিপ্ত কণ্ঠস্বর। কান গরম হলো মৌনতার। কালে কালে আর কত কি শুনতে হবে। ভিতরে ভিতরে এই পুরুষ এত নির্লজ্জ জানা ছিল না তা মৌনতার। বেটা আস্ত একখানা গিরগিটি। ভিতরে ঠিক আর কতটা রং লুকিয়ে রেখেছে কে জানে। আমতা আমতা শুরু করলো মেয়েটা, কিছুটা ভাবনা চিন্তার আদলে বলল, অপেক্ষা করছেন কই? প্রতিদিনই তো ছুঁয়ে দিচ্ছেন কোনো না কোনো বাহানায়। হালাল ভাবে ছুতে ইচ্ছে হয়।
আন্টি শুনলে আপনাকে জুতো দিয়ে মারবে। জুতোর বাড়ি খেয়েও আমি তোমাকে বিয়ে করতে চাই, পাগল হয়েছেন? তোমার জন্য। থামলো আদর্শ, আবার বলল, এতদিন পাগল ছিলাম তোমাকে না পেয়ে, এখন পাগল হয়েছে তোমাকে পেয়ে, আরো কাছে পাওয়ার আকাঙ্ক্ষায়। মনতার আর আদর্শের সম্মুখে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। এ ছেলের মুখ না যেন নির্লজ্জতার গোদাম। যখন তখন তাকে লজ্জা দিতে বুলেটের মতো নির্লজ্জ কথাবার্তা বেরিয়ে আসছে। মনতা চঞ্চল পায়ে আদর্শের পাশ কাটালো, যেতে যেতে বলল, সময় গড়াক, আমাদের শক্তপোক্ত এক প্রণয় ঘটুক, একে অপরের প্রতি নির্মল বিশ্বাস জন্মাক, বাঁধ ভাঙা ভালোবাসার দেখা মিলুক, তারপর না হয়ে পরিণয় ঘটুক। অপেক্ষা করুন মশাই। আদর্শ আর মনতার পিছু পিছু গেল না, এবার চুপচাপ দাঁড়িয়ে রইল ওই স্থানেই, দৃষ্টি তার মনতার চলে যাওয়ার পানে। বাংলাদেশি সমাজে নিয়ম অনুসারে সে এখনো বাচ্চা ছেলে, বিয়ের বয়স হয়নি একদম, কেবল তো ইন্টার দিয়ে মেডিকেলে ভর্তি হলো, আর এখনই বিয়ে। কিন্তু আদর্শ কিভাবে সকলকে বোঝাবে নিজের যন্ত্রণার কথা? এমনিতে সে শুদ্ধ পুরুষ, তবে এই মেয়েটার সম্মুখে আসতেই এলোমেলো হয়ে যায় সব। এতদিন অপেক্ষার পর সে খুঁজে পেয়েছে নিজের প্রেয়সিনীকে, ভালোবাসার ডাক পেয়েছে তার নিকট থেকে। এমত অবস্থায় কি নিজেকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজে? ধৈর্যের সব বাঁধ ভেঙে যেতে চায় যে, ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে নিতে, গভীর এক চুম্বনে মত্ত হয়ে বুকের ভিতর লুকিয়ে ফেলতে। তাছাড়া সে একজন পুরুষ মানুষ, নারীর সান্নিধ্যে আসলে তার চাহিদাগুলো তো বাড়বে, আর তা যদি হয় ভালোবাসার নারী। আবেগের তাড়নায় ভুল করে ইতোমধ্যে একটু ছুঁয়েও দিয়েছে মেয়েটাকে, কিন্তু পরক্ষণে যে আবার হালাল হারামের বৈশিষ্ট্য স্মরণ করতে গিয়ে কুঁকড়ে উঠেছে ছেলেটা। যে মনতাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, সে চায় না কোনো অবৈধ হারাম উপায়ে মেয়েটাকে একটু ছুতে। তার ওই মৌনতা নামক পবিত্র ফুলটাকে একটুখানি অপবিত্র করতেও যে ভীষণ কষ্ট হয়। রাতের আধার পাখনা মেলেছে চারদিকে, অন্যান্য দিনের তুলনায় আজ রাতের আধারটা যেন একটু বেশি গভীর। আকাশে চাঁদ কিংবা তারা কোনোটাই দেখা নেই, হয়তো অমাবস্যার গভীরে আধারে তারা ঢেকে নিয়েছে নিজেদের। ইভা তার গোছানো পরিপাটি করা সুন্দর পড়া টেবিলে বসে শব্দ করে পড়ছিল। হয়তো সে বড় হয়েছে, একজন প্রাপ্তবয়স্কা নারীর রূপে রূপান্তরিত হয়েছে, কিন্তু তার বাবার নিকট সে এখনো ছোট বাচ্চা। তাই তার বাবার করা আদেশ জোরে জোরে পড়বে, যাতে তার কর্ণে পড়ার শব্দ যায়। ইভার পড়ার মধ্যেই বইয়ের পাশে রাখা তার ব্যক্তিগত মোবাইলটা মৃদুস্বরে বেজে উঠল। এই যে মোবাইলের এই রিংটোনটা, তাও তার বাবার সেট করে দেওয়া। ইভার বাবা জনাব ইফতেখার আহমেদের মতে উচ্চস্বরে মোবাইলের রিংটোন পরিবেশ দূষণের কারণ। ইভা বইয়ের পাতা থেকে চোখ ঘুরিয়ে পাশে মোবাইলের পানে তাকালো। মোবাইলের স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে তার ধরল না কলটা, কিন্তু একবার, দুইবার, তিনবার কলদাতা কল করেই যাচ্ছে, একের পর এক থামছে না। টানা 6 বার কল ধরলো ইভা। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো, কি গো, বিলকিসের মা, কল ধরছিলে না কেন? ইভা ভ্রু কুচকাল, কিছু বলতে গিয়েও থেমে গেল। কণ্ঠটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো ইভা। কিঞ্চিত সময়ের মধ্যেই সে ধরে ফেলল কলদাতাকে, চোখ বড় বড় করে শুধালো, আপনি আমার ক্লাসের ওই অস্বাস্থ্যকর ছেলে মেহেদি না? মেহেদি থতমত খেয়ে গেল। এত সহজে যে মেয়েটা তাকে ধরে ফেলবে কল্পনাও করতে পারেনি। এমনিতে তো দেখা মনে হয় মেয়েটা বেশ বোকাশোকা, কিন্তু এত বুদ্ধি কোথা থেকে আসে? মেহেদি প্রাণপণ চেষ্টা চালানো নিজের পরিচয় লুকাতে। বৃদ্ধ পুরুষের ন্যায় খুক খুক করে কেসে বলল, কি যে বলো তুমি, বিলকেসকে মা, আমি আবার মেহেদি হাতে যাব কেন? আমি তো তোমার স্বামী, বিলকেসের বাপ। ইভা তেতে গেল, ঝাঝালো কণ্ঠে বলল, নিয়মিত দেখছি আপনার নতুন নতুন রূপ বের হয় মিস্টার অস্বাস্থ্যকর মেহেদি। প্রথমে তো ভেবেছিলাম আপনি শুধুমাত্র অস্বাস্থ্যকর, তারপরে দেখলাম অসভ্য, তারপরে বাটপার, এখন দেখছি অভিনেতাও। চমৎকার। তা মিস্টার অস্বাস্থ্যকর, এত প্রতিভা নিয়ে আপনি মেডিকেলে কি করছেন? আপনার জন্য তো বিশাল এক অভিনয়ের মঞ্চ পড়ে আছে। অপমানে থমথমে রূপ ধারণ করলো মেহেদি। কি করতে কল করেছিল আর কি হলো? বিলকিসের মা, বিলকিসের মা করে খেপাতে সে কল করলো ইভাকে, আর মেয়েটা তাকে অভিনেতা বানিয়ে দিল। ধপ করে কলটা কেটে দিল মেহেদি। ইভা স্বস্তির নিঃশ্বাস ফেল।
তবে তার এই স্বস্তি টিকলো না বেশিক্ষণ। 2 মিনিটের মাথায় কল তো করলো মেহেদি। ইভা কল ধরে মোবাইল কানে নিতে ওপাশ থেকে ভেসে এলো। বিলকিসের মা? ইভা অষ্টতায় ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তার আগে কল কেটে দিল মেহেদি। মেয়েটার ক্রোধে শরীর জ্বলে উঠল। ফুঁসতে ফুঁসতে কল লাগালো মেহেদির নাম্বারে, কিন্তু ছেলেটা কল ধরলো না, কেটে দিল। ইভার রাগ বাড়লো, মনের মধ্যে তীব্র বাসনা জাগলো একটা আছাড় মেরে মোবাইলটা ভেঙে ফেলতে। কিন্তু তার আগে আবার কল করলো মেহেদি। ইভা চোখ বন্ধ করে জোরে জোরে আর কয়েকটা নিঃশ্বাস নিল। মনে মনে মেহেদির উদ্দেশ্যে কিছু শক্ত কথা প্রস্তুত করে মোবাইলটা কানের কাছে নিতে ওপাশ থেকে তীব্র চিৎকার করে মেহেদি বলে উঠল। ভাইজানিকের বাচ্চা! আকস্মিক চিৎকারে ধর পড়িয়ে উঠল ইভা, কানে যেন তালা লাগার উপক্রম। যা যা বলবে বলে মনের মধ্যে গুছিয়ে রেখেছিল সব ভুলে বুদ্ধিশূন্য হয়ে পড়েছে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে কথাগুলো আবার স্মরণে আনার আগে কল কাটল মেহেদি। হৈ হৈ করে ক্রোধ বাড়ল ইভার। বেয়াদব ছেলেটা এত রাতে কল করে তাকে বিরক্ত করে যাচ্ছে। ক্রোধে সর্পের ন্যায় ফোঁস আওয়াজ তুলে ইভা কল লাগালো মেহেদির নাম্বারে। এবার মেহেদি কল ধরলো। ইভাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, পাপা কি পারি। ব্যাস এইটুকুই। আবার কল কাটলো ছেলেটা। এরপর আর কল দিলে এক নারী কণ্ঠে ইভাকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিল তার নাম্বারটি মেহেদি ব্লক করেছে। ইভার রাগ বাড়ল। আশ্চর্য না হয়ে পারল না মেয়েটা। চোর বাটপারে নেয় তার নাম্বার সংগ্রহ করে এত রাতে কল করলো তাকে। কিছুক্ষণ বিরক্ত করলো। তারপর যেখানে কথা ছিল ইভা মেহেদির নাম্বার ব্লক করবে, সেখানে মেহেদি ব্লক করে দিল। সময় প্রবাহমান। নিজের ধারা বজায় থেকে দুনিয়ার সকল হাসি কান্না দুঃখ কষ্টকে উপেক্ষা করে সে বয়ে চলে নিজ গতিতে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। আদর্শ মৌনতারা এই দিনগুলোর মধ্যে নিজেদের গুছিয়ে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠে পড়েছে। তবে এই অল্প বিস্তর দিনগুলোর মধ্যেও তাদের কারোরই সম্পর্কে উন্নতি হয়নি কোনো। উন্নতি করবেও বা কিভাবে? এতদিন তো পড়াশোনার উন্নতি করতে করতেই চলে গিয়েছে। বর্ষ শুরু হওয়ার প্রথম দিকে মেডিকেলে চান্স পেয়ে গা ছেড়ে দিয়েছিল তারা। কেউ কেউ ঝগড়ায় মেতেছিল, কেউ আবার প্রথম প্রেম খুঁজে পেয়ে মেতেছিল, আবার কেউ বহুদিন পর প্রিয় নারীর মান ভাঙাতে মেতেছিল। ফলস্বরূপ পড়া জমেছিল অনেক। যে পড়াগুলো জমেছিল সেগুলোই আবার খেয়ে না খেয়ে শেষ করতে হয়েছে। ডাক্তারি পড়া কি আর চারটেখানি কথা নাকি? সে যাই হোক, দ্বিতীয় বর্ষে উঠে এখন একটু পড়াশোনার চাপ কমই রয়েছে। তাই এই অবসরে প্রেয়সীর চাপ রয়েছে ভীষণভাবে। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঠিক পড়াশোনাবিহীন আদর্শের এই শূন্য মস্তিষ্কে ক্ষণে ক্ষণে চটপট করে হানা দেয় প্রেয়সীকে নিয়ে নানান চিন্তা ভাবনা। বক্ষে জেগে ওঠে তাকে কাছে পাওয়ার তীব্র তৃষ্ণা। আদর্শের মাঝে মাঝে মনে হয় এর থেকে মৌনতার সাথে যদি আর কিছু বছর পরে দেখা হতো তবে বোধহয় ভালো হতো। অপেক্ষা তো সে করেছিলই, আর না হয় কিছু বছর অপেক্ষা করত। ততদিনে সে ডাক্তারি পাশ করে বেরোতো, একজন ডাক্তার হিসেবে পরিচিত পেত, মৌনতার সাথে দেখা হতো আর চুপ করে বিয়ে করে ফেলতো। আর এখন দেখা হয়েও হয়েছে জ্বালা, নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছে। আপনি যদি উত্তপ্ত মরুভূমিতে হুট করে হারিয়ে যান, দীর্ঘক্ষণ পানির পিপাসায় কাতর হয়ে নুয়ে পড়েন, আর হুট করেই দেখেন সম্মুখে পানি চলে এসেছে, তখন কি চাইলেও সেই পানি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে দূরে সরিয়ে রাখা সম্ভব? একদম সম্ভব নয়। আদর্শের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। কিশোরী বয়সে প্রথম অনুভূতিতে হারিয়ে তাকে খুঁজতে খুঁজতে সে যখন বেজায় তৃষ্ণার্ত, তখনই চোখের সম্মুখে এসে ধরা দিল মৌনতা। এখন চাইলেও কি মৌনতার থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব? তবু আদর্শ নিজেকে নিয়ন্ত্রণে রাখছে, যথাসম্ভব গুটিয়ে রাখছে। কিন্তু এভাবে আর কতদিন? এ বয়সে বাসায় বলতে পারছে না বিয়ের কথা। মাত্র 20 বছরের এক যুবক সে। ঘরে বড় ভাই রয়েছে যার বয়স 25 ছাড়িয়েছে, সে এখনো বিয়ে করেনি। সেখানে সে 20 বছরের হয়ে ঘরে কিভাবে নিজের বিয়ের কথা তুলবে? মাঝে মাঝে ভাইয়ের উপরে ভীষণ রাগ লাগে আদর্শের, ভীষণ বলতে ইচ্ছে করে, বড় ভাই হয়েছিস তা আমরা হয়েছিস, এখন অন্তত তাড়াতাড়ি বিয়েটা কর। আল্লাহর রস্তে
আমার লাইন ক্লিয়ার কর ভাই। কিন্তু আদর্শ তা বলতে পারে না। চোখ খোলাজো বলেও একটা কথা আছে নাকি। আদর্শের আকাশ পাতাল ভাবনার মধ্যেই বাসার কলিং বেলটা বেজে উঠল। রান্নাঘর থেকে সুলতানা বেগমের চড়া গলা শুনতে পাওয়া গেল। আদর্শের নাম ধরে ডেকে তিনি বললেন, আদর্শ, দরজাটা খুলতো, দেখ কে এসেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো আদর্শের। ছুটির দিন একটু বিছানায় শুয়ে শুয়ে কত বড় চিন্তায় মগ্ন ছিল সে, তাও বোধহয় কারো সহ্য হলো না। নাক মুখ কুঁচকে বিছানা ছাড়লো ছেলেটা। তীব্র বিরক্তি নিয়ে ফ্ল্যাটের দরজা খুলতেই সকল বিরক্তি হাওয়ায় মিলিয়ে গেল। সেখানে এসে ভর করলো একরাশ মুগ্ধতা। মেরুন রঙের একটা থ্রি-পিস জড়িয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে মৌনতা। এই রংটাই মেয়েটাকে যেন একটু বেশি মানিয়েছে। উজ্জ্বল গায়ের বর্ণে যেন আজ উপচে পড়া সৌন্দর্য। আদর্শ বিবশ হয়ে রইল। হৃদস্পন্দনের গতি তার ভীষণ তীব্র। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মৌনতার পানে। মেয়েটা ভ্রু কুচকালো, কিছুটা শক্ত কণ্ঠে বলল, দরজার সম্মুখে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সরুন, ভেতরে ঢুকবো। আদর্শ ব্যথিত হলো। এই মেয়েটা একটু সময়ের জন্য তার সাথে ভালোভাবে কথা বলে না, ওদিকে ভালোবাসে, ওদিকে সারাদিন ঝাঁঝালো কণ্ঠস্বরে চটপট। আদর্শের কণ্ঠে তীব্র অভিমান নিয়ে ভীষণ বলতে ইচ্ছে হলো, তুমি বড় নিষ্ঠুর নারী, বড় নিষ্ঠুর। হয়তো বলেও ফেলতো সে, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলেন সুলতানা বেগম। আদর্শের পিছন থেকে উকি দিয়ে বললেন, তুই এসেছিস মা? আমি সেই কতক্ষণ ধরে আসার অপেক্ষা করতেছিলাম পথ চেয়ে। মৌনতার ওষ্ঠে লম্বা চওড়া হাসি ফুটে উঠল। এক প্রকার আদর্শকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকে পড়ল মৌনতা। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সুলতানা বেগমকে। আবেগী কণ্ঠে বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম আন্টি। আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধূপধাপ করে হিংসার পারদ খানা উপরে উঠল। তার মায়ের মিস করছিল এই মেয়ে, আর তাকে কই কখনো তো এভাবে আবেগ ঢেলে তাকে বলল না। তোমাকে ভীষণ মিস করছিলাম আদর্শ। আবার জড়িয়েও ধরেছে সুলতানা বেগমকে, অথচ তার জলজ্যান্ত ছেলেটা এসে দরজা খুলল। যার সামনে দাঁড়ালো তাকে দুইটা ঝাঁঝালো কথা শুনিয়ে দিল, আবার কি সুন্দর অকপটে খাম্বা উপাধিও দিয়ে দিল। তবুও আদর্শের হৃদয়ে এক চিমটি খানিক আশা ছিল, মৌনতা হয়তো তার নিকট আসবে, আদুরে কণ্ঠে শুধাবে। কেমন আছেন মশাই? কিন্তু না, সুলতানা বেগমের সাথে মিলে সে পুরোপুরিভাবে উপেক্ষা করলো আদর্শকে। একটা অবহেলিত জড়বস্তু নেয় তাকে উপেক্ষা করে দুই রমণী ঢুকে গেল রান্নাঘরে। অভিমানের হার্ট ব্লকের উপক্রম আদর্শের। এভাবে তাকে উপেক্ষা করতে পারলো মেয়েটা, যে মেয়েটার জন্য সারা রাত দিন সে ছটফটিয়ে মরছে, একটু দেখার আশায়, একটু ছোঁয়ার অপেক্ষায় প্রহর গুনছে। সে মেয়েটা তাকে এমন রাস্তায় গড়াগড়ি খাওয়া ধুলো নেয় উপেক্ষা করলো। তীব্র অভিমানে বুক বাঁধল আদর্শের। হনহনিয়ে হেঁটে গেল নিজ কক্ষে। না, সে আর নিজের ইচ্ছাকৃতভাবে যাবে না ওই নিষ্ঠুর নারীর সম্মুখে। যতক্ষণ না ওই পাষাণ নারী তার সম্মুখে আসছে ততক্ষণ সেও পাত্তা দিবে না। সময় গড়িয়ে যাচ্ছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, করতে করতে আধ ঘন্টা পার হয়েছে, অথচ মৌনতা এখনো রান্নাঘরে সুলতানা বেগমের সম্মুখে। এদিকে আদর্শের অস্থিরতা বাড়ছে ক্রমে। অনবরত পায়চারি চালাচ্ছে কক্ষ জুড়ে। প্রথমে ভেবেছিল সে ওই নিষ্ঠুর নারীর সাথে অভিমান করে বসে থাকবে, কিন্তু পারেনি। 5 মিনিটে সে অভিমান ঘুচে গিয়ে বিশাল এক চিন্তা ভর করে মাথায়। আদর্শ আগেও দেখেছে আর এখনো দেখছে, মৌনতা সুলতানা বেগমকে কাছে পেলে আর পাত্তা দেয় না তাকে, চোখের দেখা এক নজর তাকায় না পর্যন্ত। এখন কি বিয়ের পর মৌনতাকে মায়ের কাছ থেকে নিজের কাছে আনতে যুদ্ধ করতে হবে নাকি ভাড়া বাসে উঠতে হবে? বিশাল এক চিন্তার বিষয়। আদর্শ হাসপাস করে উঠল। ইচ্ছে করলো রান্নাঘরের দিকে যেতে, মৌনতাকে এক নজর দেখতে, কিন্তু সে গেল না। চুপচাপ বসে পড়লো পড়া টেবিলে। একটা বই নিয়ে নাড়াচাড়া করতে করতে ভোলার চেষ্টা করলো নিজের চিন্তা ভাবনাগুলোকে। তখনই চঞ্চল পায়ে তার কক্ষে প্রবেশ করলো মৌনতা। আদর্শ একবার তাকালো সেদিকে, অতঃপর আবারও দৃষ্টিপাত করলো বইয়ের ভাঁজে। মৌনতা জিহবা দিয়ে ঠোঁট ভেজানো। আদর্শের পানে একটু এগিয়ে বলল, তখন আন্টি ছিল বলে ওভাবে বলেছি। আদর্শ মৌনতার পানে তাকালো না, থমথমে কণ্ঠে বলল, তুমি আমার সাথে ভালো ব্যাপার কবে করেছিলে যে আজ করবে? থামলো আদর্শ, আবার বলল, এজন্যই বলে সমবয়সীদের সাথে প্রেম করা উচিত নয়। এদের একটা ধমক দিলে এরা 3টা দেয়।
মনতা সন্দেহ প্রকাশ করলো আদর্শের কথায়, ঠোঁট টিপে হেসে বলল। আমি আপনার সাথে প্রেম করছি? এ পর্যায়ে আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল। না, তুমি তো আমার ঝুলিয়ে রেখেছ। না প্রেম করছো, না ছ্যাঁকা দিচ্ছ। মৌনতা আশেপাশে চোখ ঘুরালো, কিছুটা রইস হয়ে ঠান্ডা কণ্ঠে বলল। ছ্যাঁকা তখনই দেয়া যায় যখন একটা মানুষের সাথে অন্য মানুষটার প্রেম থাকে। আপনার সাথে তো আমার প্রেমই নেই। এমনকি আপনি আমাকে এখনো প্রেম নিবেদন করেননি, বলেননি ভালোবাসেন। তাহলে কোন হিসেবে আমি আপনার সাথে প্রেম করব বা ছ্যাঁকা দিব? আদর্শের দৃষ্টি শীতল হলো। মৌনতা হুট করেই হাসলো মিষ্টি করে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। আপনাকে এখন একটা চুমু খেতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু কোন অধিকারে চুমু খাবো? আপনি না আমার প্রেমিকার না স্বামী। আপনার আমার সম্পর্কটা এক প্রকার এখনো সহপাঠী হিসেবেই রয়ে গেছে। আদর্শ চমকালো, হৃদস্পন্দন বেড়ে গেল লাফিয়ে লাফিয়ে। সে কি ঠিক শুনছে নাকি ভুল? মৌনতা কি বলল? তাকে চুমু খেতে ইচ্ছে করছে? এমনি নিজেকে নিয়ন্ত্রণ করা দায় ছেলেটার, তার মধ্যে আবার মৌনতা ঘি ঢেলে দিল। আদর্শ বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মৌনতার পানে। বিনিময় মেয়েটা মুচকি হাসলো, দ্রুত পায়ে প্রস্থান করলো আদর্শের সম্মুখ থেকে। দুপুর গড়িয়ে বিকালে দেখা মিলেছে। সূর্যটাও তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটা। মৌনতা এতক্ষণ আদর্শদের বাড়িতেই ছিল, তবে আদর্শের সাথে খুব একটা সময় কাটায়নি। সারাক্ষণই সুলতানা বেগমের আগে পিছে ঘুরঘুর করেছে মেয়েটা। আদর্শ ভেবে পায় না তার না হওয়া বউয়ের মায়ের এত বড় একটা দামড়া ছেলে রেখে মায়ের সাথে এত কি। কই সারাক্ষণ তার আগে পিছে ঘুরঘুর করবে, তা না, তার মায়ের আগে পিছে ঘুরঘুর করে। আদর্শের ভাবনার মধ্যে মৌনতা পা রাখলো ফ্ল্যাটের দরজার বাইরে। শেষ একবার সুলতানা বেগমকে জড়িয়ে বললেন। আসছি আন্টি। আদর্শ মায়ের পিছনেই ছিল। তার হৃদয়েও ভীষণ ইচ্ছে জাগছিল তাকে জড়িয়ে মৌনতা বিদায় নিক, কিন্তু তেমন কিছুই হলো না, আর তা সম্ভব না। সুলতানা বেগম মৌনতাকে বিদায় জানিয়ে দরজা আটকালেন। বড় আফসোসের সুরে বললেন। মেয়েটাকে কত আপন আপন লাগে, ইচ্ছে করে সারাক্ষণ নিজের কাছে রেখে দিই। মায়ের কথায় মাথা চুলকালো আদর্শ বিড়বিড়িয়ে বলল। ছেলের বউ করে নিলেই তো পারো, তাতে ছেলেও খুশি আর তুমিও খুশি। কথাটা আদর্শ খুব নিচু স্বরে বলেও সুলতানা বেগমের কর্ণে পৌঁছালো। চকচক করে উঠল চোখ মুখ, গদগদ হয়ে বললেন। এমনটা তো আমি কখনোই ভেবে দেখিনি। যাক, তোর মতো একটা গদ্ধব ছেলের অবশেষে একটা বুদ্ধিমানের মতো কথা বলল। আদর্শের মুখশ্রী থমথমে হলো। সে গর্ধব, তার মা তাকে এভাবে রোস্ট করে দিল। ইউটিউব ফেসবুকে এত এত রোস্টারদের কি কাজ, যেখানে ঘরের মাই সবচেয়ে বড় রোস্টার। তবে এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এরপরে তার মা যা বলল, যাতে নিঃশ্বাস নেওয়াই দায়ী হয়ে পড়লে আদর্শের জন্য। সুলতানা বেগম চোখ মুখে উপচে পড়া আনন্দ নিয়ে বলল। আবিরের সাথে মেয়েটাকে মানাবে ভীষণ। যাই, তোর বাবার সাথে আগে আলোচনা করে বিষয়টা নিয়ে, তারপর আমি নিজে ওদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আদর্শের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কলেজাটা কেউ খামচে ধরলো তীব্র বেগে। তার বড় ভাইয়ের সাথে তারই ভালোবাসার মানুষের বিয়ে। কণ্ঠরোধ হলো ছেলেটার, তবুও বহু কষ্টে মুখ থেকে বের করলো। আবির ভাইয়ের সাথে মৌনতার বিয়ে? তা নয়তো কার সাথে? আমার আর কয়টা ছেলে রয়েছে? তুই আর আবিরই তো। তুই তো এখনো ছোট, তাই তোকে নিয়ে ভাবছি না। এখন আবিরই আমার ভরসা। কথাটা বলে আর মুহূর্ত দাঁড়ালো না সুলতানা বেগম। আনন্দিত ভঙ্গিতে হেলে দুলে গেল নিজ কক্ষে। স্বামীর সাথে এখন বিশাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে হবে। আদর্শ বুকে হাত দিল দ্রুত। কলিজাটাতে মনে হচ্ছে কেউ বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। ভীষণ কষ্ট হচ্ছে। যে মেয়েটাকে ছাড়া একটা মুহূর্তেও দমবন্ধ লাগে, সে মেয়েটাকে ভাইয়ের বউ হিসেবে কিভাবে মেনে নিবে আদর্শ? ছেলেটা টলমল পায়ে নিজ কক্ষে গেল, দাঁড় দিল আলতো হাতে। হুট করেই বসে পড়ল মেঝেতে। কোথা থেকে কি হলো কিছুই মাথায় খেলছে না। সে বলেছিল ছেলের বউ করে রেখে দিতে, এখানে তো সে নিজের কথা বলেছিল, কিন্তু তার মা ভেবে নিল উল্টোটা। আচ্ছা, মনতার কানে যদি এই বিষয়টা যায়, তবে সে কি রাজি হবে আর আবিরকে বিয়ে করতে? হতেও পারে। মেয়েটা তো তাকে জ্বালাতে সর্বদা তৈরি, কিন্তু এই মুহূর্তে তার কি করা উচিত? বাংলাদেশের সমাজে ছেলেদের বিয়ের বয়স অনুসারে সে নিতান্তই এখন বাচ্চা। তাছাড়া এই বয়সে যদি হুট করে বিয়ের কথা বলে, তখন বাসার সবাই
সবাই বা তাকে কি ভাবে? সমাজের মানুষ তাকে নিচু করে কথা বলবে। তাছাড়া এমন প্রস্তাবে মৌনতার বাবা মাও নিশ্চয় না করবে না। আবির ভালো চাকরি করে আর সে এখনো পড়ছে। এ সমস্ত এমনই, এরা ছেলে চায় প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিতর কষাঘাতে যে কত হৃদয় ভাঙে, কত মানুষের ভালোবাসা হারিয়ে যায়, কত মানুষ বেঁচে থাকতেও মরে যায় তা বোঝে না। আদর্শের এখন নিজের উপরে নিজের রাগ লাগছে। কেন সে মায়ের সম্মুখে এমন কথা বলতে গেল? বিড়বিড় করেও বা কেন বলবে? মনতা রিকশায় করে বাড়ি ফিরছিল। আশেপাশে চেয়ে দেখলো শহুরে পরিবেশকে। কেমন একটা গরম আবহাওয়াপূর্ণ গাছপালাহীন পরিবেশ। চারদিকে শুধুমাত্র বড় বড় ইমারতে পরিপূর্ণ। আশেপাশে তাকাতে তাকাতে মনতার চোখ আজকে গেল একটা রিকশার পানে। একজোড়া কপতি হাতে হাত রেখে বসে রয়েছে রিকশায়। মেয়েটার খোলা চুলগুলো বাতাসে উঠছে। ছেলেটা একটু পরপর আবার চুলগুলো কানের গোড়ায় গুজে দিচ্ছে। মনতার হৃদয়ে কেমন অদ্ভুত একটা অনুভূতি খেলে গেল। খুব করে ইচ্ছে করলো ওই ছেলেটার স্থানে আদর্শকে বসাতে, আর ওই মেয়েটার স্থানে নিজেকে বসাতে। আচ্ছা, ওই রিকশার কপতির স্থানে যদি আদর্শ আর মৌনতা হতো, তবে আদর্শ কি ঠিক ওইভাবে বিরক্ত না হয়ে খুব যত্ন নিয়ে তার কানের গোড়ায় চুলগুলো গুজে দিত বারংবার? হয়তো দিত। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল। লাজুক ভঙ্গিতে তাকালো এদিক ওদিক। দেখলো সে নিজের গন্তব্যে চলে এসেছে ইতিমধ্যে। রিকশাওয়ালাকে তাড়া দিয়ে বলল, মামা রাখুন, রাখুন, এসে গেছি। রিকশাওয়ালা রিকশা থামালো। মনতা নেমে দাঁড়ালো রিকশা থেকে। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে ঢুকতে গিয়েও থেমে গেল তার পাজোড়া। কেন যেন হৃদয়টা কামড়ে উঠল। ভীষণভাবে কথা বলতে ইচ্ছে হলো আদর্শের সাথে। ছেলেটার কণ্ঠ শুনতে ইচ্ছে হলো। এমনি উপরে উপরে আদর্শের উপর যতটাই রাগ দেখাক, চোটপাট দেখাক, সে ভালোবাসে আদর্শকে, ভীষণ ভালোবাসে। কাঁধ ব্যাগটা থেকে নিজের মোবাইল বের করলো মৌনতা। কল লাগালো আদর্শকে। প্রথমবারে কল ধরলো না আদর্শ, তবে দ্বিতীয়বার কল দেওয়ার সাথে সাথেই রিসিভ হলো। হাসলো মৌনতা, মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌনতার কপালে ভাঁজ পড়লো। ছেলেটার কণ্ঠস্বর কেমন লাগছে, মনে হচ্ছে বিষাদের পরিপূর্ণ। মৌনতা নিজের কণ্ঠস্বর নরম করলো, অতঃপর বলল, কি হয়েছে? আলাদা করে বলে আসিনি বলে কি রাগ করেছেন? তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ। মৌনতার কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, আবির ভাইকে তোমার কেমন লাগবে? খারাপ লাগবে কেন? ভালোই লাগে। ভাইয়া খুব মিশুক আর রসিক, তাই না? সবসময় কেমন মানুষকে হাসিয়ে কথা বলে। মৌনতার সরল কণ্ঠের জবাব। তবে সহ্য হলো না আদর্শের। মনে হলো তার বুকে কেউ তীর নিক্ষেপ করেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর সে কথা বাড়াতে চাইল না মৌনতার সাথে। কণ্ঠ থেকে বের হলো না কথা। খট করে কলটা কেটে দিল। মৌনতার কপালের ভাঁজ গাঢ় হলো। আশ্চর্য, লোকটা এভাবে কল কেটে দিল কেন? তবে খুব একটা এ নিয়ে ভাবলো না মেয়েটা। মোবাইলটা হাতে নিয়েই পা চালিয়ে ঢুকলো বাড়ির ভিতরে। সুদীর্ঘ শক্ত এক রাতের অবসান ঘটিয়ে সকালে দেখা মিলেছে। আকাশে জ্বলজ্বল করে উঠেছে সূর্যটা, আর তার তীব্র তেজে যেন জ্বালিয়ে দিচ্ছে আদর্শের বক্ষস্থল। খাবার টেবিলে বসে রয়েছে আদর্শের বাবা আজাদ হোসেন, মা সুলতানা বেগম, আবির আর আদর্শ। এক রাতের মধ্যেই ছেলেটার মুখ চোখ কেমন করুণ আকার ধারণ করেছে। সারা রাত না ঘুমাতে পারায় চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। মাথার চুল উস্কো খুস্কো, অথচ তাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। সবাই এখন ব্যস্ত মৌনতা আর আবিরের বিয়ে নিয়ে। সুলতানা বেগমের যেন একটু বেশি তারা এই বিয়েটা নিয়ে। অবশ্য থাকবে না কেন? পুরুষদের 20 বছর বয়সকে কে এক প্রকার বাচ্চা ধরা হলেও নারীদের করিতেই বুড়ি। মৌনতার এখন 20 বছর চলছে। তার বাপ ভাই যে কোনো সময় বিয়ের ব্যবস্থা করতে পারে। আর মেয়েটার জন্য অন্য কোথাও থেকে ভালো প্রস্তাব আসলে নিশ্চয়ই তারা সুলতানা বেগমের প্রস্তাবকে পায়ে ঠেলবে। ফলস্বরূপ মেয়েটাকে আর নিজের মেয়ে রূপে পাওয়া হবে না। গতকাল রাতেই সুলতানা বেগম স্বামীর সাথে এ বিষয়ে কথা বলেছেন। তবে ছেলের সাথেও কথা বলা জরুরি। ছেলের মতামত বলেও একটা কথা আছে। সুলতানা বেগম তাকালেন আবিরের পানে, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই, তোর বিয়ের বয়স হয়েছে? আমরা তোমার জন্য মেয়ে দেখতেই চেয়েছিলাম, তাও তো তোমাকে জানিয়েছিলাম। আবির মাথা নাড়ালো। সুলতানা বেগম নড়েচড়ে বসলেন একটু, ভীষণ আগ্রহ নিয়ে শুধালেন, মৌনতাকে তো দেখেছো, ওকে তোমার কেমন লাগে? ওর সাথে যদি তোমার বিয়ে ঠিক করি তাহলে আপত্তি আছে কোনো?
মায়ের এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে বিস্মিত হলো আবির। মনতার সাথে তার বিয়ে? মেয়েটা খুব একটা খারাপ নয়। আবিরের ভালো লাগে তাকে, মিষ্টি একটা মেয়ে। আবির লাজুক হাসলো, একটু সময় নিয়ে উত্তর দিল। তোমার যা ভালো মনে করো। সুলতানা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছেলের কথা শুনে। তবে স্বস্তি পেল না আদর্শ। আবিরের জবাব শুনে যেন মনে হচ্ছে কেউ তার গলাটা শক্ত হাতে টিপে ধরেছে। বুকে ব্যথা হচ্ছে। তার কি প্রেশার উঠেছে? কোনো অ্যাটাক হবে? না, আর এভাবে বসে থাকা যাবে না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারো হতে দিতে পারবে না। আর ওই বাড়িতে যদি একবার প্রস্তাবটা চলে যায়, তাহলে মৌনতার পরিবারও রাজি হয়ে যেতে পারে। ভদ্রতার খোলস ছাড়লো আদর্শ। অস্থির ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, আমি মৌনতাকে ভালোবাসি। উপস্থিত সবাই হতবাক হলো মুহূর্তেই। বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকালো আদর্শের পানে। তবে ছেলেটা তার এটুকু সাহস দেখিয়েই নিশ্চুপ হয়ে যায়নি। পরপর আরো দৃঢ় কণ্ঠে বলল, আমি মৌনতাকে বিয়ে করতে চাই। দ্বিতীয় দফায় বিস্ফোরিত হলো সবাই। বাড়ির পরিবেশ থমথমে রূপ ধারণ করলো। কিঞ্চিত সময়ের জন্য সুলতানা বেগম হতবাক হয়ে অবলোকন করলেন ছেলের মুখশ্রী। অতঃপর তিনিও উঠে দাঁড়ালেন। কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, অসম্ভব। মৌনতার বিয়ে যদি রাস্তায় একটা পাগলের সাথে হয়, তা জেনেও আমি খুশি হব, তবু তোর সাথে বিয়ে দেব না। আদর্শ বিস্মিত হলো, অবাক সুরে বলল, কেন মা? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? মৌনতাকে, তোর অপমান, ওর চলে যাওয়া সব জানি আমি। এরপরও আমি তোর মতো একটা গদ্ধবের সাথে ওই সুন্দর মেয়েটার বিয়ে দেব, তা ভাবছিলাম কিভাবে। আদর্শ অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, ওটা একটা ভুল ছিল। আমি মৌনতার কাছে মাফ চেয়েছি। তো আমি ওকে ভালোবাসি মা। তুমি ওকে আবির ভাইয়ের জন্য ঠিক করতে পারো না? সুলতানা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ছেলের পানে। থমথমে কণ্ঠে বললেন, তা আমাদের ব্যাপারে, তবে তোর জন্য যে মৌনতাকে কোনোদিন ঠিক করব না, সে ব্যাপারে নিশ্চিত থাক। তাছাড়া তুই এখনো ছোট। এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। ডাক্তার হয়ে বের হ। মা, সুলতানা বেগম তাকালেন ছেলের পানে। থমথমে কণ্ঠে বললেন, ডাক্তার হয়ে বের হ, দেখবি ওর থেকেও ভালো ভালো মেয়ে আশেপাশে ঘুরছে। আমার ভালো মেয়ে লাগবে না মা, আমার ওকেই লাগবে। সুলতানা বেগম চটলেন কিছুটা, ভারী কণ্ঠে বললেন, নিজের বয়সের দিকে দেখেছিস? মাত্র 20, এখনই বিয়ের জন্য লাফালাফি শুরু করেছিস। আশেপাশের মানুষ জানলে কি বলবে? আত্মীয় স্বজনদের মুখ দেখাবো কিভাবে? আদর্শ ব্যাকুল হলো, অস্থির কণ্ঠে বলল, এমন করো না মা, আমি সত্যি ওকে ভালোবাসি। ওকে ছাড়া বাঁচবো না আমি। বাঁচবো না এমন সবাই বলে, কিন্তু দিন শেষে সবাই বেঁচে যায়, নিজেদের বদলে নেয়, আবারও সুখ খুঁজে নেয়। নিজের জন্য ভাব, নিজের ক্যারিয়ারের নিয়ে ভাব, অযথা ঝামেলা করিস না। থামলেন সুলতানা বেগম। আবিরের পানে তাকিয়ে বললেন, অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরো, ও বাড়িতে যাব আমরা। আদর্শ পীড়া বাড়লো, বই কমলো না। কতটা সাহস করে ভদ্রতার খোলস ছেড়ে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার দাবি করলো সে, অথচ পরিবার বুঝলো না। সবাই মিলে তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার উদ্দেশ্যে লেগে পড়লো। গলা দিয়ে আর খাবার নামলো না আদর্শের। টলমল পায়ে সে না খেয়েই বেরিয়ে গেল বাড়ি থেকে। দুপুরের প্রখর রৌদ্রতাপ, গ্রীষ্মের অতিষ্ঠকর সূর্যের আলোয় অতিষ্ঠ জনজীবন। আর সেই রৌদ্রকে মাথায় নিয়ে এক খোলা মাঠের মধ্যে বসে রয়েছে আদর্শ, মেহেদি আর রিয়াদ। মেহেদি ক্ষণে বর্ষণে বিরক্ত হচ্ছে। এই এত রৌদ্রে বসে থাকা যায় নাকি? ক্লাস শেষে আদর্শ কথা আছে বলে নিয়ে এলো এখানে, অথচ এখন কিছুই বলছে না। আচ্ছা, এই তীব্র রোদে ওদের পুড়িয়ে মারার পায়তারা করেনি তো আদর্শ? রিয়াদও বিরক্ত হচ্ছে বেশ। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, কি হয়েছে, কিছু তো বলবি? শুধু শুধু এনে এই রোদ্রের মধ্যে বসিয়ে রেখেছিস আমাদের। তপ্ত নিঃশ্বাস ফেলল আদর্শ। মলিন কণ্ঠে বলল, আমি মনে হয় শেষ রিয়াদ। মেহেদি কপাল কুচকে বলল, তাই বুঝি আমাদের এখানে নিয়ে এসেছিস? রৌদ্রে পুড়িয়ে তোর সাথে শেষ করবি? রিয়া চোখ গরম করে তাকালো মেহেদির পানে, অতঃপর হাত রাখলো আদর্শের কানে। নরম কণ্ঠে শুধালো, কি হয়েছে? আদর্শ হুট করেই ডুকরে কেঁদে উঠল। হকচকে উঠল রিয়াদ এবং মেহেদি দুজনেই। আদর্শের মতো একজন শক্তপোক্ত ছেলে কিনা এভাবে কাঁদছে? ছেলেটাকে যতটা চিনে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি। নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। রিয়াদ এবং মেহেদি ব্যস্ত হলো।
মেহেদি পিঠে হাত রাখলো আদর্শের, অতঃপর শুধালো। কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মেহেদি প্রশ্ন শেষ হতেই রিয়াদ প্রশ্ন করলো। আমাদের বল কি হয়েছে? আদর্শ কান্না থামালো, 2 হাতে চোখ মুছলো দ্রুত। ছেলেদের নাকি কাঁদতে হয় না, অথচ সে কেঁদেছে, শব্দ করে কেঁদেছে। নিশ্চয় পুরুষ হিসেবে এ ভারী লজ্জাজনক ঘটনা।